কয়েক মাস পর পদ্মজার মেট্রিক পরীক্ষা। 3 বোন বই নিয়ে সড়কে উঠল। পদ্মজার কোমর অবধি ওড়না দিয়ে ঢাকা। পৌনা এক নাগারে বকবক করেই যাচ্ছে। স্কুল যাওয়া অবধি কথা বন্ধ হবে না। মাঝে মাঝে আবার জোরে জোরে হাসছেও। মেয়েটার হাসির রোগ আছে বোধ হয়। একবার হাসি শুরু করলে আর থামে না। পদ্মজা বারবার বলছে, আমার রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছে, চুপ কর না তোরা। তবুও পূর্ণা হাসছে। বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে। তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে সে। পদ্ম, ওই পদ্ম, খাড়া। পদ্মজা ক্ষেতের দিকে তাকালো। লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে। লাবণ্য আর পদ্মজা একই শ্রেণীতে পড়ে। লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকলো। শান্ত হওয়ার পর 4 জন মিলে স্কুলের উদ্দেশ্যে আবার হাঁটা শুরু করলো। বাংলা পড়া শিখে এসেছি আজ। পদ্মর প্রশ্ন আগ্রহ করে লাবণ্য বলল, আরে সেরি, বাড়িতে শুদ্ধ ভাষা কথা কইলে বাইরেও কি কইতে হইব নাকি? আমি আঞ্চলিক ভাষা পারি না। লাবণ্য অসন্তোষ প্রকাশ করল। সে অলন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে। তাদের বাড়ির সবাই শিক্ষিত, তবুও তারা আঞ্চলিক ভাষাতেই কথা বলে, পরিবারের 2-3 জন সদস্য ছাড়া। আর এদিকে পদ্মজার 14 গোষ্ঠী মূর্খ, 2-3 জন ছাড়া আর কি। তবুই এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না। সত্যি আমি পারি না। ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন, উনিও বলেন, তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পাই। পূর্ণা তো পারে, আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না। আচ্ছা আচ্ছা, বাদ দে। শুন, কাইল আমরার বাড়ি নায়ক নায়িকা আইব। পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করল, কেন আসবো? কোন নায়ক? শুটিং করতে? ছবির শুটিং? পদ্মজা এসবে কোনো আগ্রহ পাচ্ছে না। এদিকে পূর্ণা খুব আগ্রহ বোধ করছে। সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদা কালো টিভিতে সে ছায়াছবি দেখতে যায়। তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া। পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল, কোন নায়ক নায়িকা? বল না লাবণ্য আপা। দাঁড়া, মনে করি। পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। লাবণ্য চোখ বুজে মনে করার চেষ্টা করলো। এরপর মনে হতেই বলল, পরীক্ষণ সাহ আর চিত্রা দেবী, তুমি আমার ছবির নায়ক নায়িকা। হ্যাঁ। স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করল। মূল বক্তব্য ছিল লিখন সাহ। দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে। সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই। নিশ্চয়ই শিয়ালের কারবার। রাতে মুরগি খোপের দরজা লাগানো হয়নি। আর এখন আবিষ্কার করলো দেয়াল ঘড়ির কাঁটা ঘুরছে না। ঘড়িটা রাজধানী থেকে হানি খালামুনি দিয়েছিলেন। গ্রামে খুব কম লোকই হাতে ঘড়ি পড়ে। দেয়াল ঘড়ি হাতে কোনো 2-3 জনের বাড়িতেই আছে। পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করলো। পূর্ণা প্রেমা দুপুরে খেয়েই ঘুম দিয়েছে। পদ্মজা মায়ের রুমে উকি মারল। হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন। আটপাড়ায় একমাত্র হেমলতাই সেলাই কাজ করেন। প্রতিটি ঘরের কারোর না কারোর পরনে তার সেলাই করা কাপড় আছেই। লুকিয়ে দেখছিস কেন? ঘরে আয়। হেমলতার কথায় পদ্মজা লজ্জা পেল। না আম্মা, কাজ আছে। পানি দিয়ে যা। হেমলতা জগ বাড়িয়ে দেন। পদ্মজা জগ হাতে নিয়ে বলল, আম্মা, ছটকা কোন মুরগিটা দেব? হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে, তাই তিনি ছটকা দিবেন বলে মনস্থির করেছেন। সকালে পদ্মজাকে মনের কথা জানালেন। সাদা মোরগটা দিয়ে দিস। মুন্না কি আসছে? না, প্রতিদিন বিকেলবেলা তো পানি নিতে আসে, কিছুক্ষণ পরেই আসবে। হেমলতা আর কথা বাড়ালেন না। পদ্মজা কলপার থেকে পানি নিয়ে আসে। আছরের আজানের সাথে সাথে মুন্না আসলো। গ্রামের সচ্ছল পরিবার নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটা পরিবার সচ্ছলতা আছে। হেমলতার পরিবারটা টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি আর পরিশ্রমের জন্য। পুরো আটপাড়ায় টিউবওয়েল মাত্র 5টা। পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে। তার মধ্যে নিয়মিত একজন হচ্ছে মুন্না, 10 বছরের একটা ছেলে। মা নেই, বাবা পঙ্গু, সদরে বসে ভিক্ষা করে। পদ্মজার মোড়ক নিয়ে কলপারে এসে দেখে মুন্না আর নেই। একটু সামনে হেঁটে এসে ঘাটে মুন্নাকে দেখতে পেল। ডাকলো, মুন্না, এই মুন্না। মুন্না ফিরে তাকায়। পদ্মজার হাতে সাদা মোড়ক দেখে মুন্না খুব খুশি হয়।
পদ্মজা না বললেও বুঝে যায় ছটকা পাবে আজ। মুন্না এগিয়ে আসলো, দাঁত কেলিয়ে হাসলো। হাসছিস কেন? নে মোরগ, তোর আব্বাকে নিয়ে খাবি। মুন্না যে খুব খুশি হয় তা দেখেই বোঝা গেল। খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরল। পদ্মজার ঠোঁট দুটি নিজের শক্তিতে প্রশান্তির হাসিতে মেতে উঠল। কি সুন্দর মুন্নার হাসি! পদ্মজা বলল, খুব খুশি? হ্যাঁ, আমি খুব খুশি। দোয়া করবি আমরা যেন ভালো থাকি। করবা বাপা? আচার খাবি মুন্না? হ্যাঁ, খাইবাম। পদ্মজা আবার ভাসল। মুন্না পেটুক, খাওয়ার কথা শুনলেই চোখ চকচক হয়ে ওঠে। পদ্মজা আচার নিয়ে আসে, মুন্নার সাথে বসে আরাম করে খায়। মুন্না একটু একটু করে খেতে খেতে বলল, আপা তুমি খুব ভালা। তাই? হ্যাঁ, বড় হইয়া তোমারে বিয়া করবাম আমি। পদ্মজা বিষম খেলো। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনলো নাকি। বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ। বিয়ে নামটা শুনলেই লজ্জায় লাল টুকটুকে হয়ে যায়। ফিসফিসে মুন্নাকে জিজ্ঞাসা করলো, বিয়ের কথা কোথায় শিখলি? আব্বা কইছে। আর বলবি না এসব, যা বাড়ি যা। পদ্মজা তড়িঘড়ি করে বাড়িতে চলে যায়। রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন। সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না, হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয়। প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে একটা হারিকেন চালানো অনেক খরচের ব্যাপার। তাই তিনি বিকেলে রাতের রান্না সেরে ফেলেন। আম্মা আমি রাধি, লাগবে না, সাহায্য কর শুধু। পদ্মজা চোখ ঘুরিয়ে দেখল কি কাজ করা যায়। কোনো সাহায্যের প্রয়োজনই নেই। হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন, লাউ নিয়ে আয়। ছিঁড়ে আনবো না লাহারি ঘরে আছে? লাহারি ঘরে নাই। পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়ে গেছেন। এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে। লাউ, বরবটি, ঢেঁড়স, কাঁকরোল, করলা, চিচিঙ্গা, পটল, ঝিঙা ইত্যাদি ইত্যাদি অনেক রকম সবজির মেলা বাড়ির চারপাশ ঘিরে। পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয়। বর্ষাকাল হওয়াতে জোকের উপদ্রব বেড়েছে। জোকের ভয় অবশ্য নেই তার। হেমলতা পদ্মজার যাওয়ার পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন। মেয়েটাকে দেখলে তার মন বিষণ্ণতায় ভরে ওঠে। পদ্মজার চুল দেখলে মনে হয় এক সুন্দরী ঘন কালো রেশমি চুল। পদ্মজার এক একটা কাল রাত। পদ্মজার ছিমছাম গহনের দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা, এই দেহ ধ্বংস হবে। পদ্মজার উষ্ণদয়ের নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণ। হেমলতার পদ্মজার রূপের বাহার নিতে পারেন না। কেন কৃষ্ণকলির ঘরে ভুবন মোহিনীর রূপসী জন্ম হলো? জন্ম মৃত্যু বিয়ে কারোর হাতে থাকে না। যদি থাকতো হেমলতা মুর্শিদকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসীর জন্ম দিতেন না। আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না। হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজ শুক্রবার, স্কুল নেই। ফজরে নামাজ পড়ে তিন বোন পড়তে বসেছে। প্রেমা নামাজ পড়তে চায় না, ঘুমাতে চায়। হেমলতার মারের ভয়ে নামাজ পড়ে। সে ঝিমুচ্ছে আর পড়ছে। তা দেখে পদ্মজার পূর্ণা ঠোঁট টিপে হাসছে। হেমলতা বিরক্তি হন। প্রেমার তো পড়া ইচ্ছেই না। সেই সাথে পদ্মজা পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে। তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন, প্রেমা ঘুমাচ্ছিস কেন? ঠিক হয়ে পড়। প্রেমা সচকিত হয়ে উঠল। চট করে চোখ খুলে ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করলো। হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন, পড়তে হবে না, ঘরে গিয়ে ঘুমা। প্রেমা একটু অবাক হয়, পরেই খুশি হয়ে ছুটে যায় ঘরে। পূর্ণা মুখ ভার করে ফেলল। তারও তো পড়তে ইচ্ছে করছে না, কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না। হয়তো ছোটবেলায় ছাড় দিতেন, মনে নেই। সে আবার দ্রুত সব ভুলে যায়। ব্রেন ভালো প্রেমার, যা পড়ে সব মনে থাকে। পূর্ণা খুব দ্রুত ভুলে যায়। পদ্মজার সব কিছু স্বাভাবিক, শুধু রূপ বাদে। সূর্য ওঠার সাথে সাথে মোর্শেদ বাড়িতে ঢোকেন। হাতে ঝাঁকি জাল আর বড়শি, কাঁধে পাটের ব্যাগ ঝুলানো। ভোরে মাছ ধরতে গিয়েছিলেন। মোর্শেদ বাড়ি ফিরলে পূর্ণা আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হয়। মাছ খেতে পারে অনেক।
অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন। মোর্শেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না। মোর্শেদ বলার আগেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে ওঠানে। মোর্শেদ কাঁধের ব্যাগ উল্টে ধরেন গামলার উপর। পুঁটি, ট্যাংরা, পাবদা, চিংড়ি মাছের ছড়াছড়ি। হেমলতা ভারী খুশি হন। পদুজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করেন, আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে। তিনি জানেন মোর্শেদ বাড়ি থেকে বের হতেই পদুজার ছুটে যাবে বাড়ির পিছনে লতা আনতে। শুনো লতা, আমার আম্মার আরে পাবদা ভুনা কইরা দিবা, সবজি টবজি দিয়ে আর রানবা না। আব্বা, আপনি বাড়িতে থাকবেন? তাইলে তো প্রতিদিনই মাছ খেতে পারি। মোর্শেদ আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে। হেমলতার দিকে তাকান, এরপর পূর্ণাকে জবাব দিলেন। কোনো রকম অশান্তি না হইলে তো থাকবা মই। গামছা নিয়ে তিনি কলপাড়ে চলে যান। পদ্মজার মুখটা ছোট্ট হয়ে যায়। প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোর্শেদ পদ্মজাকে রাগে কটু কথা শোনান। তখন হেমলতা মোর্শেদকে শাসান। ফলস্বরূপ মোর্শেদ বাড়ি ছাড়েন। মোর্শেদ নাকি বাড়ি ফিরলা কোন দিন? মোর্শেদ গোসল সেরে রোদ পোহাচ্ছিলেন। সকালের মিষ্টি রোদ। ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হাসলেন। আরে মিয়া চাচা, আহেন আহেন। পূর্ণারে চেয়ার আইনা দে, খবর কি? পূর্ণা চেয়ার এনে দিল। রশিদ একদলা থুথু উঠানে ফেলে চেয়ারে বসলেন আরাম করে। প্রেমাকে উঠানে খেলতে দেখে ফরমাস দিয়েছেন। এই মাইয়া, যা পানি লই আয়, অনেকক্ষণ ধইরা দমটা আটকেই আছে। প্রেমা পানি নিয়ে আসে। রশিদ পানি খেয়ে মোর্শেদকে বললেন, খবর তো ভালোই। বাবা, সেরিটারে কি বিয়া দিবা না? 2 বছর যাক, পড়তাছে যখন, মেট্রিক পাসটা করুক। কি কন? মেজোটা না বড়টা? তোমার বউ তো মরিচের লাহান, কোনো ভাই রাজি হয় না। তুমি বোঝাওছেন পাত্র খাঁটি হীরা, বাপ দাদার জমিদারি আছে। মোর্শেদ আর চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিত পর্যবেক্ষণ করলেন। নেই তারা। তিনি জানেন পদ্মজার উপর কোনো রকম জবরদস্তি তিনি করতে পারবেন না। হেমলতা তা হতে দেবেন না। এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না। মোর্শেদ রসিক ঘটককে নরম গলায় বললেন, থাকুক না, পরক। মায়ে যখন চায় সেরি পরক, তাইলে পড়ুকা। রশিদ নিরাশ হলেন। ভেবেছিলেন মোর্শেদ রাজি হবে। তিনি মেয়ের শ্বশুরবাড়িতে ছিলেন। এরপর বড় অসুখ পড়লেন, তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেননি। আজ একটু আরাম বোধ হচ্ছে, ছুটে এসেছে অনেক আশা নিয়ে। কিন্তু মোর্শেদের জবানবন্দিতে তিনি হতাশ হলেন। কটমটে গলায় বললেন, যুবতী ঘরে রাখান ভালা না, যখন বংশে কালি পড়ব তখন বুঝবা। শুনো মোর্শেদ, এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশি দিন ভালা থাকে না। পাপ কামিদের চারপাশে ঘুরঘুর করে। বেলা থাকতে জামাই ধরাইয়া দেওয়ান লাগে, বুঝছো নি? তোমার বউরে বুঝাও। রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন। জমাজমি বাড়িঘর সব কিছু বাড়াবাড়ি রকম বর্ণনা দিলেন। ফলে মোর্শেদের মস্তিষ্ক কাজ করতে শুরু করলো। রশিদ ঘটক যেতেই তিনি হেমলতার পাশে গিয়ে বসলেন। ইনিয়ে বিনিয়ে পদ্মজার বিয়ের কথা তুললেন। হেমলতা সাফ না করে দিলেন। তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদ্মজার বিয়ে তিনি দিচ্ছেন না, আর মোর্শেদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতে না করেছেন। শেষ কথাটা বেশ কঠিন করেই বলল, আগে বাপ হও, পরে পাপের কাজ করতে আসবা। মোর্শেদকে তীক্ষ্ণ মেজাজ। তিনি রান্নাঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়লেন। রগে রগে রাগ টকবক করছে। পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝ কণ্ঠে বললেন, সেরি যখন রূপ দিয়া নটি হইব, তখন আমার ঠ্যাং পাইবে না। এই সেরি মজা বুঝাইব। পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মোর্শেদকে কিছুক্ষণ কঠিন কথা শোনাতে। পদ্মজা তখন দৌড়ে আসে, হেমলতার হাতে ধরে রান্নাঘরের ভেতর নিয়ে যায়। মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তার খুব ভালো লাগে। পূর্ণা প্রেমা কত খুশি, বাড়িটা পরিপূর্ণ লাগে। সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক। হেমলতার আগে এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন। তার সহ্য হয় না মোর্শেদকে।
মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মোর্শেদ। ভালোটা কখনো বোঝে না, মানুষের কথায় নাচে, সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যেরই পূজা করে, মানুষ কি বলবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাথার ওপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফিরলেন। মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি। হেমলতাকে ডেকে বললেন, 1 মাসের লাগিয়া ঘরটা সারাইয়া লাহারি ঘরে উঠে পড়ো। কিসের দরকারের জন্য? শুটিং করার লাগিয়া মাতব্বর বাড়ির যারা আইছে তারার বলি আমরার বাড়ি পছন্দ হইছে, বিরাট অঙ্কের টাকা দিব কইছে। আমিও কথা দিয়ে আইছি, কাইল উঠতে কই আইছি। হেমলতা বিরক্ত হয়ে গিয়েও পারলেন না। সত্যিই অর্থের খুব দরকার। পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা, কত খরচ, কলেজে পড়াতে ঢাকা পাঠাতে হবে। তিনি মোর্শেদকে বললেন, টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা, নয়তো জায়গা হবে না। আরে বলাম নে, এখন সব গুছাইয়া লাও। পূর্ণা আড়াল থেকে সবটা শুনছে। 7 দিন হয়েছে লিখন সাহ আর চিত্রা দেবী এই গ্রামে এসেছে, অথচ সে দেখতে পারল না। হেমলতা যেতে অনুমতি দেননি। পূর্ণা নামাজের দোয়ায় খুব অনুনয় করে আল্লাহকে যেন লিখন সাহ আর চিত্রা দেবীকে সচক্ষে দেখতে পারেন। আর এখন শুনল তাদের বাড়িতেই নাকি আসছে ওরা। পূর্ণার মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে। এই মগা, আমাকে 1 কাপ চা দাও তো। মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে। লিখন চিত্রার পাশের চেয়ারটাতে বসলো। এরপর মগাকে বলল, বাহ, দারুণ চা করো তো তুমি। মগা কাচুমাচু হয়ে হাসলো। ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে। চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল। চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে মাতব্বর বাড়ির কামলা সে। চিত্রনায়ক লিখন সাহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেয়া হয়েছে। মগা এতে ভীষণ খুশি। চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে। চিত্রা বলল, তোমার ভাইয়ের নাম জানি কি বলেছিলে? 4 ফুট উচ্চতার মগা উৎসাহিত হয়ে জবাব দিল, মদন। চিত্রার হাসি পায়, অনেক কষ্টে চেপে রাখলো। মগা মদন কারো নাম হয়? শুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে, তাই আপাতত শুটিং স্থগিত আছে। সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে। হাতে সবার রং চা। ডিরেক্টর আবুল জাহেদ দারুণ খিচুড়ি রান্না করেন। বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন। আচ্ছা মগা, এই বাড়ির 2টা মেয়ে কোথায়? আসার পর একবার এসেছিল, এরপর তো আর এলো না। চিত্রা প্রশ্ন করল। মগা বলল, ওই যে লাহারি ঘর, এটাতে আছে। লাহারি ঘর মানে কি? মগার বদলে লিখন বলল, যে ঘরে অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য, ওই ঘরকে লাহারি ঘর বলে এখানে। বোঝা গেছে? চিত্রা চমৎকার করে হাসলো। বোঝা গেছে। মগা, বৃষ্টি কমলে লাহারি ঘরে যাবা, ঠিক আছে? আচ্ছা আপা। এই লিখন, যাবা? ওই তো সামনেই, আলসেমি করো না। মগা হৈ হৈ করে উঠল। না না, বেঠা লইয়া যাওন যাইতো না, বাড়ির মালিকের মানা আছে। লিখন মগার না করার ভাব দেখে ভীষণ অবাক হলো। চিত্রা প্রশ্ন করল, মানা কেন? বাড়ির বড় সেরিডারে তো আপনারা দেখেন নাই, আগুন সুন্দরী। এই লিখন ভাইয়ের লাহান বিলাই সোহা, সেরিডারে স্কুল ছাড়া আর কোনো হানে যাইতে দেয় না। বাড়ি দিবার আগে কইয়া রাখছে লাহারি ঘরে, ব্যাঠা মানুষ না যাইতে। এই সেরি লইয়া বহুতটা কিচ্ছা আছে। চিত্রা বেশ কৌতূহল বোধ করল। লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহিড়ির ঘরের দিকে তাকালো। 1.5 দিন হলো এখানে এসেছে। উঠানের শেষ মাথায় থাকা লাহিড়ির ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি। সামনের দরজাটা বন্ধ। 2টো ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে। ঘরটার ডান বামে পিছনে গাছপালা। বাড়িটা পুরনো হলেও দারুণ, তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে। লাহিড়ি ঘর দুভাগ হয়েছে, চাদর টানিয়েছে। এক পাশের চৌকিতে হেমলতা এবং মোর্শেদ থাকেন, অন্যদিকের চৌকিতে পদ্মজা, পূর্ণা ও প্রেমা দখলে। লাহিড়ি ঘরের পিছনে দরজা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে।
পিছনে অনেক কচু গাছ ছিল। হেমলতা মোর্শেদকে নিয়ে জায়গা খালি করেছেন। এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে। বড় সড়কে ওঠার জন্য ঝোপঝাড় কেটে সরু করে পথ করা হয়েছে। এতে মোর্শেদের সাহায্য ছিল না। হেমলতা 2 মেয়েকে নিয়েই একাই করেছেন। শুটিং দলে অনেক পুরুষ। পদ্মজাকে ভুলেও তাদের সামন দিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না। হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পুড়িয়ে দিতে। পরক্ষণে নিজের উপর ঘৃণা চলে আসে। কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে? অথচ পদ্মজার হাতে সূচ ফুটলে হেমলতার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে। কি জন্য এত টান পদ্মজার প্রতি? ভেতরে ভেতরে হেমলতা এই প্রশ্নের উত্তর জানেন, শুধু প্রকাশ পায় না, না জানার ভান ধরে থাকেন। আম্মা, আজ আমি রাধি। পদ্মজার প্রতিদিনের প্রশ্ন। হেমলতা রাখতে দিবে না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে। হেমলতা বিপদ আপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না। সোনার শরীরে মাটির তুলার কালি লাগাতে হেমলতার মায়া লাগে। তিনি হাসেন। পদ্মজা মুগ্ধ হয়ে দেখে। হেমলতার বয়স 36, শ্যামলা চেহারা, দাঁতগুলো ধবধবে সাদা, চোখের মনি অন্যদের তুলনায় বড় আর কালো। চোখ দুটিকে গভীর পুকুর মনে হয়। ছিমছাম গড়ন, পূর্ণা যেন মায়েরই কিশোরী শরীর। তবে তার 3 বোনই মায়ের মতো চিকন আর লম্বা। আচ্ছা, আজ তুই রাঁধবি? সত্যি আম্মা? পদ্মজা ভাবিনি অনুমতি পাবে। আদরে উল্লাসে প্রশ্ন করে, যা জলদি, আছরের আজান কবে পড়েছে? পদ্মজা রান্নার প্রস্তুতি নিতে থাকে। পূর্ণার প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডু খেলছে। প্রেমা বাটপারি করে আবার। এই নিয়ে কিছুক্ষণ পর তাদের মধ্যে তর্ক হচ্ছে। সকালে বৃষ্টি হয়েছে। রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাটির সোদা গন্ধ পেল। কি সুন্দর অনুভূতি! মোর্শেদ পদ্মজাকে রাঁধতে দেখে কপাল কুঁচকে ফেলেন। ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুড়লেন। এই সেরি রান্দে কেন? হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন, আমি বলেছি। কতদিন কইছি এই সেরির হাতের রান্ধন আমার না খাওয়াইতে? মোর্শেদের কঠিন স্বর পদ্মজার কানে আসে। মুহূর্তে খুশিটুকু ফাটা বেলুনের মতো চুপসে যায়। সে জানে এখন ঝগড়া শুরু হবে। তার আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না। তার আগেই জবাব ছুড়ে দেন, খেতে ইচ্ছে না হলে খাবা না। রাত বেলা না খাইয়া থাকবা মামি? খাবার রেখেও যদি না খেতে চাও, সেটা তোমার সমস্যা। আমি বা আমার মেয়ে কেউই না করিনি। মোর্শেদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন। হেমলতা সেলাই মেশিন রেখে উঠানে দাঁড়ান। তিনি যেন বুঝে গিয়েছিলেন মোর্শেদ কি বলবে। আঙুল তুলে শাসিয়ে মোর্শেদকে বললেন, একটা নোংরা কথা উচ্চারণ করলে আজ আমি তোমাকে ছাড় দেব না। পদ্মা তোমার মেয়ে, আল্লাহ সইবে না। নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না। মোর্শেদ নোংরা কথাগুলো হজম করে নিলেন, তবে কিরমির করে বললেন, পদ্ম আমার সেরি না। পদ্ম তোমার মেয়ে, আর একটা কথাও না। বাড়িতে অনেক মানুষ, নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো। মোর্শেদ দমে যান। চৌকিতে বসে বড় করে নিঃশ্বাস ছাড়লেন। চোখের দৃষ্টি অস্থির। পদ্মজার জন্মের পর থেকেই হেমলতার রূপ পাল্টে গেছে। কিছুতেই এই নারীর সাথে পারা যায় না। অথচ একসময় কত মেরেছেন হেমলতাকে। হেমলতার পিঠে, উড়ুতে, ঘাড়ে এখনো মারের দাগ আছে। সময় কোন জাদু বলে হেমলতাকে পাল্টে দিল, জানা নেই মোর্শেদের। রাতের একটা শ্যুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল। চিত্রা তখন কথাটা জানালো, লাহারি ঘরে গিয়েছিলাম। মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে। চিত্রার কথায় লিখন আগ্রহ পেল না। চিত্রা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না। খুদ খুঁজে বের করতে ভালো জানে। নিজেকে খুঁতহীন সেরা সুন্দরী মনে করে। মেয়েটার নাম পদ্মজা। মগা পুরো নাম জানি কি? চিত্রা মগার সাথে কথা বললে মগা খুব লজ্জা পায়। এখনো পেল। লাজুক ভঙ্গিতে জবাব দিলেন, উন্মে পদ্মজা। ও হ্যাঁ, উন্মে পদ্মজা। চিত্রার পাশ দিয়ে সেলিনা পারভিন প্রশ্ন করলেন, কি নিয়ে আলাপ হচ্ছে? সেলিনা পারভিন চলমান চলচ্চিত্রের চিত্রার মায়ের অভিনয় করছে। চিত্রা বলল, এই বাড়ির মালিক যিনি, ওনার বড় মেয়ের কথা বলছি।
এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি। মেয়েটার মুখ দেখলেই বুকের ভেতর নিকষিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম হবে। এত শ্রী ভগবান দিয়েছেন মেয়েটাকে। লিখন সহ উপস্থিত সবাই অবাক। চিত্রার মুখে কোনো মেয়ের প্রশংসা, অবিশ্বাস্য ব্যাপারটা। সবাইকে অবাক হয়ে তাকাতে দেখে চিত্রা বিব্রত বোধ করলো। গলায় জোর বাড়িয়ে বলল, সত্যি বলছি, সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষই এই মেয়েকে উপেক্ষা করতে পারবেন না। পদ্মজাকে নিয়ে বেশি খানিকক্ষণ আলোচনা চলল। আগ্রহ বেশি লিখনের ছিল। যখন শুনল পদ্মজার 16 বছর বয়স, সে দমে গেল। ছোট্ট মেয়ে, হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে। তবুও লিখনের পদ্মজাকে খুব ছোট্ট মনে হচ্ছে। তার একটা বোন আছে 16 বছরের, এখনো 2 বেনি করে স্কুলে যায়। কত ছোট দেখতে! লিখন আনমনে হেসে উঠল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি আমি পদ্মজার 2য় পর্ব। খুব শীঘ্রই ফিরে আসবো এর পরবর্তী এপিসোড নিয়ে। যদি আজকের এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ সামনে আসছে আরও অনেক অজানা গল্প, আরও অনুভূতির যাত্রা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।